সবাই তার সামনে মাথা নত করে। একজন সর্সারার সুপ্রিম, সুপার সোলজার, গার্ডিয়ানস, এলিয়েন, গড, কিং সবাই তার সামনে মাথা নত করে। কিন্তু এরপর কিন্তু সে আর ফিরে আসে না, সে অতীতেই থেকে যায় পেগির সাথে। আর এখন তাদের একটি বাচ্চাও আছে। বাইরের বিপদ থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য তারা একত্র হয়েছিল। আলাদা আলাদাভাবে ও এক হয়ে তারা বহুবার পৃথিবীকে বাঁচিয়েছে, কিন্তু এইবার তারা হেরে গেছে। এই প্রথমবার হিরোরা নয়, বরঞ্চ ভিলেন জিতে গেছে। ফলে পুরো ইউনিভার্সের অর্ধেক পপুলেশনও শেষ। সবাই নিজে নিজের আপনজনদের হারিয়ে ফেলেছে। অবশিষ্ট হিরোরা ভেঙে পড়েছে। এইবার তাহলে কি হবে? তারা কি পারবে তাদের হারানো সাথীদের ফিরিয়ে আনতে? যেসব আপনজনরা হারিয়ে গেছে তারা কি ফিরে আসবে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 22 নম্বর মুভি অ্যাভেঞ্জার্স এন্ড গেম নিয়ে, যেটি পুরো মার্বেল মাল্টিভার্সের 53 নম্বর মুভি আর অ্যাভেঞ্জার্স সিরিজের 4 নম্বর। এখানে দেখা যায় ইউনিভার্সের সব থেকে বড় লড়াই। তো চলুন আর ইন্ট্রোতে বেশি দেরি না করে থ্যানোস জিতে যাবার পর কি হয়েছিল হিরোদের সঙ্গে, তাহলে শুরু করা যাক। নিউ ইয়র্কে নিক ফিউরি আর মারিয়া হিল শহরের মধ্যে খেয়াল করে মানুষজন অদৃশ্য হয়ে যাচ্ছে। তার চোখের সামনে মারিয়া হিলও অদৃশ্য হয়ে যায়, যা দেখে নিক ফিউরি বুঝে যায় সিচুয়েশন খুব খারাপ। তাই সে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে নিজের পেজারটি বের করে আর সেটার সাহায্যে একটি সিগন্যাল পাঠিয়ে দেয় ক্যারল ড্যানভার্সকে, আর সেও অদৃশ্য হয়ে যায়। এই পেজারটি 23 বছর আগে 1995 সালে ক্যারল ড্যানভার্স নিক ফিউরিকে দিয়েছিল, যে যদি কখনো বড় কিছু ইমার্জেন্সি আসে তখন যাতে তাকে কন্ট্যাক্ট করে। আর যখন নিক ফিউরি এত বড় বিপদ দেখে তখন সে তার সাথে কন্ট্যাক্ট করে, কারণ সে জানতে পেরেছিল যে ওয়াকান্ডাতে অনেক বড় লড়াই হয়েছে। আর এদিকে টিভিতেও দেখিয়েছে যে টনি স্টার্ক মিসিং, তাই সে অবশেষে সিগন্যাল পাঠিয়েই দেয়। অপরদিকে ক্লিন বাটনকে সিভিলারের ইভেন্টের জন্য হাউস অ্যারেস্ট করে রাখা হয়। সেখানে সে নিজের ফ্যামিলির সাথে টাইম কাটায় আর নিজের মেয়েকে আর্চারি শেখায়। আর এদিকে যেহেতু থ্যানোস স্ন্যাপ করে ফেলে, তাই এর ফলে তার পরিবারও অদৃশ্য হয়ে যায়। এদিকে বাকি অ্যাভেঞ্জার্সরা সেই পেজারটি কালেক্ট করে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেটা ব্রুস পরীক্ষা করে। ক্যাপ্টেন আমেরিকা দেখে গোটা পৃথিবীতে কত মানুষ মিসিং হয়েছে। তারা অবাক যে এত মানুষ অদৃশ্য হয়েছে। ব্রুস জানায় এটা কাউকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু তারপর এটা বন্ধ হয়ে গেছে। তখন ক্যাপ্টেন আর নাতাশা দুজনে সেই ডিভাইসটিকে রিস্টার্ট করে আবার সিগন্যাল পাঠাতে বলে। আর এরপর যখন নাতাশা পেছন ফেরে তখন সে দেখে তার সামনে ক্যাপ্টেন মার্বেল। সে এসেই ফিউরির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন বাকিরা তাকে পুরো কাহিনী বলে। ক্যারল তাদের জানায় স্পেসের বিভিন্ন গ্রহতেও এমন একই অবস্থা। বাইরের স্পেসে টাইটান প্ল্যানেটে এই সময় বেঁচে আছে শুধু নেবুলা আর টনি। তারা গার্ডিয়ান্সদের স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়েছে পৃথিবীর উদ্দেশ্যে। যেহেতু তারা গার্ডিয়ান্সদের শিপে ছিল আর রকেট সেটার লোকেশন ট্র্যাক করে নেয়, আর ক্যাপ্টেন মার্বেলকে সে লোকেশন দেওয়া হয়, কারণ সেই শিপ অনেকক্ষণ ধরে একই জায়গায় থেমে আছে। তাই ক্যাপ্টেন মার্বেল যায় সেটা দেখতে। এদিকে টনি স্টার্ক একটি মেসেজ রেকর্ড করে পেপারের জন্য, কারণ টাইটান থেকে বেরিয়ে আসার পর 22 দিন কেটে গেছে আর তাদের ফিউল শেষ। তাই তারা স্পেসে ভেসে বেড়াচ্ছে। সাথে এদিকে তাদের কাছে যতটুকু অক্সিজেন আছে সেটাতে আর বেশি একদিন কাটানো যাবে। টনি তার ফিরে যাওয়ার সব আশা হারিয়ে ফেলে আর সে সেই স্পেসশিপে ছিল। আর হঠাৎ তখন সে বাইরে অনেক উজ্জ্বল রোশনি দেখতে পায় আর সে দেখে ক্যারল ড্যানভার্স মানে ক্যাপ্টেন মার্বেলকে। এরপর ক্যাপ্টেন মার্বেল টনি ও নেবুলা সহ পুরো স্পেসশিপটিকে নিয়ে পৃথিবীতে আসে অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টারে। স্টিভ গে টনিকে নামায়। তারা কেউ জিততে পারেনি, সবাই অনেককে হারিয়েছে। পেপারও সেখানেই ছিল। সে আর স্টিভ টনিকে ভেতরে নিয়ে যায়। রকেট গিয়ে নেবুলার কাছে বসে, কারণ তারাও তাদের বন্ধুদের হারিয়েছে। ভেতরে টনির ট্রিটমেন্ট চলে আর তাকে জানায় পৃথিবীর অবস্থা। টনি থ্যানোসের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এখন কোথায়, কিন্তু স্টিভ ও বাকিরা স্যাটেলাইট ব্যবহার করে ডিপ স্পেস স্ক্যান করেও কিছুই তথ্য পায়নি। তাই সে টনিকে জিজ্ঞেস করে, তুমি ওর সাথে লড়েছ, তুমি কি কিছু তথ্য পেয়েছো, কোনো ক্লু? উত্তরে টনি জানায় লড়াই সবসময় দুতরফা হয়, একতরফাকে লড়াই বলা চলে না, আমি জাস্ট মার খেয়েছি। আর তারপর টনি জানায়, আমি অনেক আগেই এমন বড় বিপদের ব্যাপারে ভেবেই আল্টন বানাতে চেয়েছিলাম, কিন্তু তখন তোমার আদর্শ সামনে দাঁড়ায়। আর কি বলেছিলে? হারলে নাকি আমরা সবাই একসাথে মিলেই হারবো। আমি বলেছিলাম ওপরে যারা আছে তারাই হচ্ছে এন্ড গেম, আর দেখো আমরা এখন হেরে গেছি। আর সে স্টিভের উপর রেগে যায়, কারণ এখন স্টিভ সাহায্যের জন্য বলছে আর টনির সাহায্যের দরকার ছিল অনেক আগে। তখন যদি স্টিভ তার সাথে থাকতো তাহলে আজ এই দিন আসতো না। তাই সে স্টিভকে নিজের ন্যানো আর্ক রিঅ্যাক্টর দিয়ে দেয় আর বলে, থ্যানোসকে পেলে এটা লাগিয়ে নিও, আর তারপর কাজ হয়ে গেলে লুকিয়ে যেও, কারণ এখন তার কাছে বাকিদের জন্য আর কিচ্ছু নেই। আর দুর্বল হওয়ার কারণে টনি এখানে অজ্ঞান হয়ে যায়। বাকিরা বুঝতে পারে বর্তমানে টনির অবস্থা লড়াই করার পরিস্থিতিতে নেই। তাই ক্যারল বাকিদের বলে টনির খেয়াল রাখতে, আর সেই যায় থ্যানোসকে মারতে। তখন নাতাশা তাকে থামাই যে তারা সবাই প্রতিশোধ নিতে চায়,
কিন্তু এখন সেই পরিস্থিতি নেই আর তারা টিম হিসেবে কাজ করে। আর তাছাড়া থ্যানোসের লোকেশন কেউ জানে না, তাই ক্যারল জানায় সে প্রতিটা প্ল্যানেট খুঁজে খুঁজে বের করবে। তখন নেবুলা তাকে থামায়, কারণ সে জানে থ্যানোস কোথায়। এরপর সে বাকিদের জানায় থ্যানোস সবসময় নিজের প্ল্যান বলতো যে তার কাজ শেষ হয়ে গেলে সে যাবে তার গার্ডেন প্ল্যানেটে। আসলে এটা একটা গ্রহ যেখানে গিয়ে থ্যানোস নিজের বাকি জীবন কাটাবে। এরপর রকেট সবাইকে একটি হলোগ্রাম দেখায়। যখন থ্যানোস পৃথিবীতে থাকার সময় স্ন্যাপ করেছিল তখনকার সেই এনার্জি পুরো ইউনিভার্সে ছড়িয়ে যায়। আর 2 দিন আগে রকেট সেম এনার্জি ট্র্যাক করে অন্য এক গ্রহতে, আর বাকিদের সেই গ্রহটি দেখায়। গ্রহটি দেখা মাত্র নেবুলা বলে থ্যানোস এখানেই আছে। তখন তারা ঠিক করে এবার তারা থ্যানোসের কাছে যাবে, তার উপর আক্রমণ করবে আর স্টোন কেড়ে নিয়ে বাকিদের ফিরিয়ে আনবে। তখন তাদের প্ল্যানে থর যুক্ত হয়। এরপর ব্রুস, নেবুলা, রকেট, ক্যারল, স্টিভ, নাতাশা, থর ও রোডি মিলে রকেটের স্পেসশিপে করে থ্যানোসের সেই গ্রহতে উপস্থিত হয়। সেখানে পৌঁছে আগে ক্যাপ্টেন মার্ভেল এগিয়ে গিয়ে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা, আর সে ফিরে এসে জানে সব ক্লিয়ার, থ্যানোস একাই আছে, তার আর্মি বা কোনো ডিফেন্স নেই এখানে। আর তখন গিয়ে আচমকা তারা অ্যাটাক করে থ্যানোসের উপর। ক্যাপ্টেন মার্ভেল থ্যানোসের গলা ধরে নেয়, ব্রুস হাল্ক বাস্টারে করে তার গমলেটলা হাতটি ধরে নেয়, আর রোডি তার ওয়ার মেশিন শুটে করে দ্বিতীয় হাত। সাথে সাথে থর সেখানে পৌঁছে থ্যানোসের গমলেটলা হাতটি কেটে দেয়। রকেট, স্টিভ আর নাতাশা এরপর সেখানে প্রবেশ করে, আর রকেট গমলেট উল্টে দেখে সেখানে কোনো স্টোন নেই, একেবারেই ফাঁকা। স্টিভ তাকে জিজ্ঞেস করে আর জানতে পারে ইউনিভার্সের অর্ধেক পপুলেশন মুছে দেওয়ার পর থ্যানোস আবার এই স্টোনগুলো ব্যবহার করে স্টোনগুলোকেই ধ্বংস করে দেয়, যাতে সেগুলো ব্যবহার করে কেউ তাদের আর ফিরিয়ে না আনতে পারে। 2 বার স্টোন ব্যবহার করার ফলে থ্যানোস অনেক দুর্বল হয়ে পড়েছে। সবাই ভাবে সে মিথ্যা বলছে, কিন্তু তখন নেবুলা বলে যে না, থ্যানোস মিথ্যা বলে না। তখন থর রেগে যায় আর নিজের স্টর্ম ব্রেকার দিয়ে থ্যানোসের মাথা কেটে ফেলে। সবাই চুপ হয়ে যায়, কারণ তাদের শেষ ভরসাটুকু শেষ, যার সাহায্যে তারা বাকিদের ফিরিয়ে আনতে পারত। এরপর 5 বছর কেটে যায়। সময় 2023। পৃথিবীর জনসংখ্যা অর্ধেক শেষ, সবকিছু ফাঁকা হয়ে গেছে। আর যারা বেঁচে আছে তারা সেভাবেই জীবন কাটাচ্ছে। কি করবে? এখন এভাবেই বাঁচতে হবে। এই সময় স্যান ফ্রান্সিসকোর একটি গোডাউনে স্কট ল্যাংয়ের সেই ভ্যানটি রাখা। 5 বছর আগে এটার ব্যবহার করে স্কট ল্যাং কোয়ান্টাম রিয়ালমে গেছিল কিছু কোয়ান্টাম পার্টিকেল আনতে। আর যখন সে ভেতরে ছিল তখনই থ্যানোস স্ন্যাপ করে আর বাইরে থাকা হ্যাঙ্ক, হোপ আর জেনেট অদৃশ্য হয়ে যায়, কিন্তু স্কট ভেতরেই ফেঁসে যায়। এখানে একটি ইঁদুর সেই ভ্যানের কোয়ান্টাম টার্নেলটা অন করে দেয় ভুলবশত, আর সেটির ভেতর থেকে স্কট বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে অবাক, পুরো শহর খালি খালি লাগছে। অনেক বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই। রাস্তায় অনেক মিসিং এর পোস্টার। এরপর স্কট গিয়ে পৌঁছে একটি পার্কে, যেখানে সমস্ত ভ্যানিশ হয়ে যাওয়া মানুষদের নাম লেখা আছে। যা দেখে স্কট তাড়াতাড়ি গিয়ে চেক করে নামগুলো, আর সে ক্যাসির নাম খোঁজে, কিন্তু সে ক্যাসির নাম পায় না। কিন্তু ভ্যানিশের লিস্টে সে নিজের নাম পায়। যেহেতু সে কোয়ান্টাম রিয়ালমে আটকে ছিল, কিন্তু পৃথিবীবাসীরা ভেবেছে যে হয়তো সেও অদৃশ্য হয়ে গেছে, তাই এই লিস্টে তার নামও দিয়েছে। এরপর স্কট গিয়ে দেখা করে ক্যাসির সাথে, আর সে দেখে ক্যাসি বড় হয়ে গেছে। যেহেতু 5 বছর কেটে গেছে, তাই ক্যাসি এখন আর আগের মতো নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে স্কটের বয়স বাড়েনি। যেহেতু কোয়ান্টাম রিয়ালমের টাইম ফ্লো আলাদা থাকে, তাই যেখানে বাইরে পৃথিবীতে 5 বছর কেটে গেছে, সেই টাইমটি কোয়ান্টাম রিয়ালমে থাকার সময় স্কটের কাছে মাত্র 5 ঘন্টার মতন ছিল। মানে সে 5 ঘন্টা ভেতরে কাটিয়ে বাইরে সে দেখতে পাচ্ছে যে 5 বছর কেটে গেছে। এদিকে অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে নাতাশা হলোগ্রামে কথা বলে রোডি, ক্যাপ্টেন মার্ভেল, ওকিও, রকেট আর নেবুলার সাথে। যেহেতু 5 বছর কেটে গেছে, তাই বাকিরা সব অন্য জায়গায় থেকে সেখানকার তথ্য নাতাশাকে পাঠাচ্ছে। যেমন ক্যাপ্টেন মার্ভেল জানায় যেই অবস্থা পৃথিবীর, তেমনই অবস্থা অন্য গ্রহেরও, তাই সে সেই সব গ্রহের সাহায্য করছে। এরপর বাকিদের কল কাটার পর রোডি জানায় সে মেক্সিকোতে আছে, আর সেখানে সে অনেক ডেড বডি পেয়েছে। আর রোডি যা মনে হচ্ছে এটা ক্লিন্টের কাজ, মানে হকাই তাদের হত্যা করছে। নাতাশা তার লোকেশন জানতে বলে, কারণ সে তার বন্ধুকে হারাতে চায় না। এর আগেও সে নিজের আপনজনদের হারিয়েছে, তার সুপারহিরো সাথী নিক ফিউরি, আর তাছাড়া সে তার বোন এলিয়ানাকেও হারিয়েছে। 5 বছর আগে থ্যানোসের স্ন্যাপের আগে সে তার বোনকে পায়, সেই ছোটবেলায় যাকে হারিয়েছিল সে। আর এতদিন পর তাকে পেয়েও থ্যানোসের জন্য তাকে আবার হারিয়ে ফেলে। এইসব ভেবে তার চোখে জল চলে আসে। আর ততক্ষণে এখানে স্টিভ এসে নাতাশাকে বোঝায়, কারণ এখন পৃথিবী যেমনই হোক এটা তাদের, আর অতীতের কথা ভুলে তাদের এগিয়ে যেতে হবে। যদিও তারা অতীতকে ভুলতে পারবে না। তারা এইসব নিয়ে কথা বলছিল, ততক্ষণে স্টিভের নজর যায় স্ক্রিনে। হেডকোয়ার্টারের বাইরে সেই স্কট ল্যাং মানে অ্যান্টম্যানকে দেখে। স্টিভ অবাক, কারণ অদৃশ্য লিস্টে স্কটের নাম ছিল। তাহলে কি এটা রেকর্ডেড ফুটেজ? নাতাশা জানায়
যে না ও বাইরে আছে। এরপর স্কট ভেতরে আসে আর তখন সে স্টিভ আর নাতাশাকে জানায় যে থ্যানোস আসার আগে সে কোয়ান্টাম রিয়ালম নামক একটি জায়গায় ছিল। এই কোয়ান্টাম রিয়ালম আসলে একটি মাইক্রোস্কোপিক ইউনিভার্স। আর স্কট তাদেরকে তার ব্যাপারেই জানায় যে কোয়ান্টাম রিয়ালমে সে মাত্র 5 ঘন্টা ছিল আর বাইরে এসে দেখছে 5 বছর কেটে গেছে। যেহেতু কোয়ান্টাম রিয়ালমে টাইম ফ্লো আলাদা, তাই স্কটের প্ল্যান হচ্ছে যদি তারা কোয়ান্টাম রিয়ালমে একটি জিপিএস পায় আর সেটার সাহায্যে একটি টাইমে প্রবেশ করে আর সেখান থেকে অন্য টাইমে বেরোয়, তাহলে তারা অনায়াসে থ্যানোসের পৃথিবীতে আসার আগের মুহূর্তে পৌঁছে যাবে আর এতে তারা রেডি হয়ে থ্যানোসকে আটকাতেও পারবে। স্টিভ বুঝে যায় স্কট এক ধরনের টাইম মেশিনের কথা বলছে, কিন্তু এটা বানানোর জন্য দরকার ব্রেন। তাই তারা ঠিক করে টনির সাহায্য নেবে। এদিকে হেরে যাওয়ার পর টনি সাধারণ জীবনযাপন শুরু করে আর সে নিউ ইয়র্কে নেই। সে পেপারকে বিয়ে করেছে, এখন তাদের একটি মেয়েও আছে যার নাম মর্গ্যান আর তারা সুখে শান্তিতে বসবাস করছে। এরকমই একদিন টনি তার মেয়ের সাথে খেলা করছিল আর তখনই সে দেখে স্টিভ, নাতাশা আর স্কট তার বাড়িতে এসেছে। এখানে স্কট টনিকে তার কোয়ান্টাম রিয়ালমের প্ল্যান জানায়। তখন টনি তাদেরকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ব্যাপারে জানায়, কারণ সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। স্কট জানায় সে ফিরে এসেছে। টনি তাকে বলে তুমি অ্যাক্সিডেন্টলি বেঁচেছো, এটা বিলিয়নের মধ্যে 1-8 হয়ে যায় আর তাই টনি তাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। তখন তারা এখান থেকে যায় ব্রুস ব্যানারের কাছে। তাকে দেখে সবাই অবাক, কারণ ব্রুস দেখতে হাল্কের মতন কিন্তু কথা বলছে ব্রুসের মতন। আসলে সে এখন ব্রুস বা হাল্ক কেউই না, তার এই ফর্মের নাম হচ্ছে প্রফেসর হাল্ক বা স্মার্ট হাল্ক। আসলে গত 5 বছর ধরে ব্রুস নিজের উপর এক্সপেরিমেন্ট করে ব্রুসের ব্রেন আর হাল্কের বডিকে এক করে নিজেকে এমন বানিয়ে নিয়েছে। স্টিভ, নাতাশা আর স্কট ব্রুসকে তাদের প্ল্যান বলে, কিন্তু ব্রুসের জন্য এটা তার সিলেবাসের বাইরের টপিক। অপরদিকে টনি নিজের বাড়িতে পিটার তার ছবি দেখে আর সে ঠিক করে একটি চান্স নেওয়া যেতেই পারে আর তাই সে টাইম জিপিএস বানাবার জন্য ফ্রাইডের সাথে মিলে একটি মবিয়াস স্ট্রিপ বানায় আর কিছুক্ষণ প্রসেসিং এর পর সেটা রেডি হয়ে যায়। সেটা সাকসেসফুল রেট ছিল 99.987%, যেটা থেকে টনি নিজেও অবাক হয়ে যায়। এরপর টনি এই টাইম ট্রাভেলের ব্যাপারে নিয়ে পেপারের সাথে ডিসকাস করে। ওদিকে ব্রুস আর স্কট মিলে স্কটের সেই কোয়ান্টাম ভ্যানটি অন করে যাতে সেটার সাহায্যে তারা টাইম ট্রাভেলের কাজ সম্পন্ন করতে পারে আর তাই তারা টেস্টিং করে, কিন্তু এতে তারা সফল হয় না। টাইম ট্রাভেলের বদলে টাইম স্কটের বডির উপরেই প্রভাব ফেলে। মানে একবার যখন তারা ট্রাই করে স্কট ছোট হয়ে যায়, একবার বুড়ো তো একবার বেবি। মানে এইভাবে তারা টাইম ট্রাভেল করতে পারবে না। যা দেখে নিরাশার সাথে স্টিভ বাইরে গিয়ে দাঁড়ায় আর ঠিক তখন সেখানে গাড়িতে করে এসে উপস্থিত হয় টনি স্টার্ক আর সে সাথে নিয়ে এসেছে টাইম স্পেস জিপিএস, যাতে তারা সঠিকভাবে টাইম ট্রাভেল করতে পারে আর আবার সেম স্থানে ফিরেও আসতে পারে। টনি বলে তারা যেহেতু এটা সাহায্য করে স্টোন কালেক্ট করবে, কিন্তু টনি চায় তারা সেই স্টোন দিয়ে 5 বছর আগে যারা অদৃশ্য হয়েছিল তাদেরকেই শুধু ফিরিয়ে আনবে, বাকি কিচ্ছু পরিবর্তন সে চায় না। এই 5 বছরে যা কিছু হয়েছে এগুলো যাতে সেমই থাকে, শুধু হারিয়ে যাওয়া মানুষই ফিরে আসবে। আর তারপর টনি স্টিভকে সেলটি দিয়ে দেয়, যেটি সিভিল ওয়ারের ইভেন্টের সময় সে স্টিভের কাছ থেকে নিয়ে নিয়েছিল আর আজ সে সেটি আবার স্টিভকে ফিরিয়ে দেয়। আর বাকি টিমকেও খবর দিতে বলে, কারণ তাদের টাইম ট্রাভেল করার জন্য সবাইকে একত্র করতে হবে। নেবুলা রকেট রোডে এসে উপস্থিত হয় আর প্রফেসর হাল্ক রকেটের সাথে বেরিয়ে পড়ে থরকে ফিরিয়ে আনতে। 5 বছর আগে থ্যানোসকে মারার পর থরের কাছে যেই শেষ আশাটুকু ছিল সেটাও শেষ হয়ে যায় আর তাই সে নরওয়েতে নিউ অ্যাসগার্ড স্থাপন করে আর সেখানে এখন বসবাস করছে বাকি বেঁচে থাকে অ্যাসগার্ডিয়ানদের নিয়ে। আসলে থর র্যাগনারকের ইভেন্টের সময় যেখানে ওডিনের মৃত্যু হয় আর থরের মিউনিয়ার ভেঙে যায়, সেখানেই বর্তমানে অ্যাসগার্ড স্থাপন হয়েছে। যেহেতু র্যাগনারকের শেষে অ্যাসগার্ড ধ্বংসের পর সবাই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় থ্যানোস তার সাথীদের সাথে থরের ওপর আক্রমণ করে, তখন অর্ধেক অ্যাসগার্ডিয়ানদের নিয়ে ভ্যালকাইরি চলে যায় পৃথিবীতে। আর বাকিদের সাথে কি হয়েছিল সেটা আমরা ইনফিনিটি ওয়ারে জেনেছিলাম। এদিকে হালকা রকেট নিউ অ্যাসগার্ডে পৌঁছে ফার্স্টে দেখা পাই ভ্যালকাইরির। তাকে থরের ব্যাপারে জিজ্ঞেস করতে জানতে পারে থর এখন দেবদাস হয়ে গেছে আর তখন তারা থরের কাছে যায়। এই 5 বছরে শুধু থর মদ নিতেই নিজের রুমের বাইরে বেরোয় আর এতদিন ধরে চুপচাপ রুমে বসে মদ খেয়ে একেবারে সে মোটা হয়ে গেছে। এখানে থরের সাথে কর্গ আর মিকও থাকে। এরপর হাল্ক থরকে ফিরে যাবার ব্যাপারে বলে। সেই ঘটনার জন্য থর এখন ডিপ্রেশনে চলে গেছে, কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে তারা রাজি করিয়ে নেয় আর সাথে করে নিয়ে চলে। অপরদিকে নাতাশা ক্লিন্টের খোঁজে যায় টোকিও। এখানে ক্লিন্ট আর হকাই নেই, সে এখন রনিন। সে ক্রিমিনালদের হত্যা করে বেড়াচ্ছে আর তখন সেখানে নাতাশা পৌঁছায় আর তাকে সাথে করে ফিরিয়ে নিয়ে চলে অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে। অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে
রকেট আর টনি টাইম ট্রাভেল করার জন্য মেশিনের উপর কাজ করছে। আর প্রফেসর হাল্ক, নেবুলা আর স্কট পিম পার্টিকেলের ব্যবহার করে যাতে সেটা সাহায্যে টনির বানানো নতুন কোয়ান্টাম স্যুটে যেটাতে টাইম জিপিএস লাগানো আছে সেটা টেস্ট করতে পারে। যেহেতু তাদের কাছে বেশি পিম পার্টিকেল নেই আর যেহেতু হ্যাং পিমও নেই, তাই তাদের কাছে অবশিষ্ট পিম পার্টিকেলের সাহায্যে তারা একবারই টাইম ট্রাভেল করে ফিরে আসতে পারবে। আর টেস্ট করার জন্য তারা 2 বার সুযোগ পাবে। কিন্তু ভুলবশত স্কট একবার পিম পার্টিকেল ব্যবহার করে বসে, ফলে তাদের কাছে আর 1টি বার টেস্ট করার সুযোগ আছে। তখন স্কট টেনশনে পড়ে যায় যে হয়তো সেটা করতে পারবে না। তখন সেখানে দাঁড়িয়ে থাকা ক্লিন বাটন বলে সে করবে। আর তখন ক্লিনকে স্যুট পরানো হয় আর রোডি হাল্ককে বলে তারা যদি অতীতে গিয়ে থ্যানোসকে মেরে ফেলে কিংবা থ্যানোসের আগেই তারা স্টোনগুলো নিয়ে নেয় তাহলে তো সব ঠিক হয়ে যাবে। তখন হাল্ক তাদের জানায় যে টাইম ট্রাভেল এইভাবে কাজ করে না। যদি আমরা অতীত বদলাই তার জন্য ভবিষ্যৎ বদলাবে না, যার কারণ আমরা যখন অতীতে যাব তখন সেই অতীতটি আমাদের কাছে বর্তমান হয়ে যাবে আর আমাদের বর্তমান যেখান থেকে আমরা টাইম ট্রাভেল করেছি সেটা তখন আমাদের কাছে আমাদের অতীত। আর তাই আমরা অতীতে কিছু চেঞ্জ করলে ভবিষ্যতে কোনো প্রভাবই পড়বে না। এরপর তারা ক্লিন বাটনকে অতীতে পাঠায় যেখানে সে 5 বছর আগে পৌঁছে যায়, থ্যানোসের স্ন্যাপের আগে, যেখানে ক্লিন্ট হাউস অ্যারেস্ট ছিল সেখানে পৌঁছে ক্লিন্ট তার বাচ্চাদের আওয়াজ শুনতে পায়। কিন্তু তাড়াতাড়ি সেখানে যাবার আগেই তার টাইম শেষ হয়ে যায় আর সে অদৃশ্য হয়ে নিজের সময় ফিরে এসে সে বাকিদের জানায় যে সব ঠিক আছে আর টাইম ট্রাভেলও কাজও করছে। এবার তারা ঠিক করে কোন কোন সময় যেতে হবে স্টোন নিতে। কিছু সময় আলোচনা করার পর ঠিক হয় যে তারা 3টে টিমে ভাগ হবে আর আলাদা আলাদা সময় যাবে। প্রথম টিম স্পেস স্টোন, মাইন্ড স্টোন আর টাইম স্টোন নিয়ে আসবে, দ্বিতীয় টিম রিয়ালিটি স্টোন আনবে আর তৃতীয় টিম পাওয়ার স্টোন আর সোল স্টোন নিয়ে আসবে। এরপর তারা সবাই টাইম ট্রাভেল করে মিশনে বেরিয়ে পড়ে। প্রথমে 2012 সালে নিউ ইয়র্কের ব্যাটেলে পৌঁছায় ক্যাপ্টেন টনি, প্রফেসর হাল্ক আর স্কট। ক্যাপ্টেন প্ল্যান শোনায় হাল্ক গিয়ে টাইম স্টোন আনবে আর তারা 3জন গিয়ে মাইন্ড স্টোন আর স্পেস স্টোন নেবে। এদিকে সেন্টারমে তখন তো ডক্টর স্ট্রেঞ্জ সর্সারার সুপ্রিম হয়নি, তাই 2012 সালে অ্যানসেন্ট ওয়ান ও এলিয়েনদের সাথে লড়াই করে যাতে তারা সেন্টারমের ক্ষতি করতে না পারে। তখন সেখানে হাল্ক এসে পৌঁছায় আর সে অ্যানসিয়েন্টকে দেখে তাকে ডক্টর স্ট্রেঞ্জের ব্যাপারে জিজ্ঞেস করে। স্ট্রেঞ্জের কথা শুনে অ্যানসেন্ট ওয়ান জানায় যে সে অনেক আগেই চলে এসেছে, বর্তমানে স্ট্রেঞ্জ হসপিটালে অপারেশন করছে। হাল্ক তাকে জানায় যে তার টাইম স্টোন দরকার। অ্যানসেন্ট ওয়ান তাকে নিষেধ করে কিন্তু সে বারণ না শুনে সেটা নিতে যায় আর তখন অ্যানসেন্ট ওয়ান তাকে অ্যাস্ট্রাল ফর্মে পাঠিয়ে দেয়। অপরদিকে 2013 সালে অ্যাসগার্ডে পৌঁছায় হাল্কার রকেট, কিন্তু সময়টা যেহেতু থরের মায়ের মৃত্যুর কয়েক ঘন্টা আগের তাই থর ইমোশনাল হয়ে পড়ে। আর ওদিকে 2014 সালে মোর আগে পৌঁছায় বাকিরা, যেখানে নেবুলা, রোডি এগিয়ে যায় পাওয়ার স্টোনের দিকে আর ক্লিন্ট আর নাতাশা যায় বরমিরের দিকে সোল স্টোনের খোঁজে। তাদের সেখান থেকে যেতেই নেবুলা রোডি কুইলের অপেক্ষা করতে লাগে আর রোডি জিজ্ঞেস করে এই সময় নেবুলা কি করত। তখন আমরা দেখতে পাই 2014 সালে নেবুলার গামোরা কিছু এলিয়েন ক্রিচারের সাথে লড়াই করছে আর তারপর তারা তাদের বাবা থ্যানোসের শিপে যায়। আসলে থ্যানোস এই সময়ে একটি ইনফিনিটি স্টোনের খোঁজ পেয়েছে আর তাই তাদের ডেকে পাঠিয়েছে। থ্যানোস আসতেই তারা তার সাথে কথা বলে 2014 সালে নেবুলা ম্যালফাংশন করতে শুরু করে। আসলে যেহেতু সে একটি সাইবর্গ তাই তার সাথে বর্তমান নেবুলার মেমোরি রিরাইট হয়ে গেছে আর তাই 2014 নেবুলার চোখ দিয়ে একটি ভিজুয়াল আসে যেখানে থ্যানোস আর গামোরা রোডিকে দেখতে পায় আর নেবুলাকে জিজ্ঞেস করতে সে বলে সে জানে না এই ব্যক্তি কে। তখন থ্যানোস তাকে নিজের শিপে নিয়ে যায়। এদিকে তখন 2012 সালে নিউ ইয়র্কের ব্যাটেল শেষ হয়ে গেছে আর লোকিকে হারিয়ে অ্যাভেঞ্জার্স তাকে বন্দী বানিয়েছে। আর তখন টাইম ট্রাভেল করে আসা টনি লুকিয়ে সেই বিল্ডিং এ প্রবেশ করে অ্যান্টম্যানকে সাথে নিয়ে নেয় আর তখন শিল্ডের লোকেরা আসে যারা আসলে সেই সেপ্টারটি নিতে এসেছে, কিন্তু এরা হাইড্রার লোক যা তখন হিরোরা জানতো না। শিল্ডের মেম্বাররা এসে সেপ্টারটি নিয়ে চলে যায় আর হিরোরাও লোকিকে বন্দি করে সেখান থেকে যেতে লাগে। টনির কাছে ব্রিফকেস আর তাতে রাখা আছে টেসোরেক্ট। এই ফাঁকে টাইম ট্রাভেল করে আসা টনি স্টার্ক অ্যান্টম্যানকে ছুড়ে দেয় 2012 সালের টনির দিকে আর ছোট্ট অ্যান্টম্যান টনির হাত দিয়ে উঠে যায় তার শরীরে আর ভবিষ্যতে টনি শুট আপ করে সেখান থেকে চলে যায়। লিফটে 2012 সালে টনি, থর আর লোকি সাথে কিছু আর্মি চড়ে আর তারা নিচে নামবে। হাল্কের জায়গা হয় না তাই টনি তাকে সিঁড়ি বেয়ে নিচে আসতে বলে, যা শুনে হাল্ক রেগে যায়। বাইরে ভবিষ্যৎ থেকে আসা টনি ক্যাপ্টেনকে লোকেশন দিয়ে দেয় সেপ্টারের আর সেই মতো যে লিফটে হাইড্রার এজেন্ট শিল্ড সে যে সেপ্টার নিয়ে উঠছিল সেখানে ভবিষ্যৎ থেকে আসা ক্যাপ্টেন চড়ে। তাকে হঠাৎ সেখানে দেখে সবাই অবাক। ক্যাপ্টেন জানায় তাকে সেক্রেটারি ফোন করেছিল কারণ এই সেপ্টারটি নাকি চুরি হতে পারে তাই এটি সে নিতে এসেছে। যা শুনে রামলো আর জ্যাসপার সিওয়েল তাকে সেপ্টার দিতে রাজি নয়। তখন ক্যাপ্টেন জ্যাসপারের কানে বলে হেল হাইড্রা, যা শুনে তারা বুঝে যায় ক্যাপ্টেন আসলে তাদেরই হাইড্রা দলের সদস্য। আর কোনো প্রশ্ন না করে ক্যাপ্টেনকে তারা সেপ্টার দিয়ে দেয়
আর ক্যাপ্টেন সেই সেপ্টারটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে স্টার টাওয়ার থেকে নিচে নেমে থর, লোকি আর টনি এগিয়ে চলে। সাথে সেখানে একজন গার্ডের ড্রেসে আগে থেকে নিচে অপেক্ষা করে ভবিষ্যতের টনি। আর সে স্কটকে বলে 2012 টনির আর্ক রিঅ্যাক্টরে কিছু গোলমেল করতে, যাতে সেই ফাঁকে তারা টেসরেট নিয়ে পালাতে পারে। কিন্তু নিচে আলেকজান্ডার পিয়ার্সও এসে হাজির, আর সে চায় টেসরেট আর লোকিকে নিতে, কিন্তু টনি ও থর কেউ তাকে সেটা দিতে রাজি নয়। থর চায় টেসরেট আর লোকিকে নিয়ে অ্যাসগার্ড যেতে। আলেকজান্ডার পিয়ার্স সুটকেস ধরে নেয়, টনি সেটা দেবে না। আর ঠিক তখনই অ্যান্টম্যান টনির আর্ক রিঅ্যাক্টরে একটি ফিউজ খুলে দেয়, ফলে টনি ছোট্ট একটা হার্ট অ্যাটাক করে বসে আর মাটিতে পড়ে যায়। তখন সবাই চিন্তিত আর সবার ধ্যান টনির ওপর। টনির হাত থেকে ব্রিফকেস পড়ে যায় আর অ্যান্টম্যান সেটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। সেখানে লোকি দেখে তার চোখের সামনে ব্রিফকেস এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পড়ছে, আর তখনই ভবিষ্যতে টনি সেটা তুলে নেয় আর সেখান থেকে পালাতে লাগে। কিন্তু এদিকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে হালকের রাগ চরম সীমায় পৌঁছেছে। আর সে রেগে দরজা ভেঙে বেরিয়ে আসে আর ধাক্কা লাগে ভবিষ্যতে টনির ওপর, ফলে সে দূরে ছিটকে পড়ে আর ব্রিফকেস খুলে সেটা থেকে টেসরেট বেরিয়ে পড়বিত পর লোকির পায়ের কাছে। লোকি সাথে সাথে সেটা তুলে নিয়ে সেখান থেকে পোর্টাল খুলে পালিয়ে যায়। এদিকে থর টনির আর্ক রিঅ্যাক্টরের ওপর মিউনিয়ার লাগিয়ে হালকা বিদ্যুৎ দিতেই টনি ঠিক হয়ে যায় আর তারা লোকিকে সেখানে দেখতে পায় না। ওদিকে ক্যাপ্টেন আমেরিকা সেপ্টার নিয়ে যেতে লাগে আর ঠিক তার সামনে 2012 সালের ক্যাপ্টেন এসে উপস্থিত। 2012 সালের ক্যাপ্টেন ভাবে ই আসলে লোকি, কারণ লোকির ব্রিফকেস নিয়ে পালানোর খবর এখন চারিদিকে ছড়িয়ে গেছে আর ভবিষ্যৎ থেকে আসা ক্যাপ্টেনের হাতেও ব্রিফকেস, যদিও সেটাতে ছিল সেপ্টার। এখানে দুই ক্যাপ্টেনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। 2012 সালের ক্যাপ্টেন ভবিষ্যতে ক্যাপ্টেনকে প্রায় কাবু করে নেয়। তখন ভবিষ্যৎ থেকে আসা ক্যাপ্টেন বলে দেয় বাকি বেঁচে আছে, যা শুনে সে অতীতের ক্যাপ্টেন হতভম্ব হয়ে যায়। আর এই ফাঁকে ভবিষ্যতের ক্যাপ্টেন সেপ্টার তার বুকে ঠেকিয়ে তাকে অজ্ঞান করে সেপ্টার নিয়ে পালিয়ে যায়। ওদিকে ব্রুস ব্যানার অ্যানসেন্ট ওয়ানকে অনেক রিকোয়েস্ট করে যাতে টাইম স্টোন তাকে দিয়ে দেয়, কিন্তু সে দিতে রাজি নয়। সে জানায় যদি তাদের টাইম লাইন থেকে একটি স্টোন অন্য টাইমে চলে যায় তাহলে তাদের টাইম লাইনে বিপদ আসবে, আর সেই বিপদের সম্মুখীন হবার জন্য তাদের কাছে স্টোন থাকবে না। তাই ব্রুস তাকে বোঝায় যে স্টোন টাইমলাইন থেকে যাবে না, আসলে তারা স্টোনগুলো নিয়ে গিয়ে নিজেদের সময়ে কাজ শেষ করে আবার সমস্ত স্টোনকে সেই সময়ে এসে রেখে যাবে যেখান থেকে তারা সেটা নিয়ে গিয়েছিল, যার মানে এমন হবে যে স্টোন নিজের জায়গা থেকে কোথাও যায়নি। এটা শোনার পর অ্যানসেন্ট ওয়ান ফ্যাক্টটা বুঝতে পারলেও সে কোন ভরসায় স্টোন তাকে দিয়ে দেবে তাই সে না করে, কারণ স্টোনকে রক্ষা করা সর্সারার সুপ্রিমের প্রধান কর্তব্য। যা শুনে ব্রুস বলে তাহলে স্ট্রেঞ্জ কেন এটা থ্যানোসকে দিয়েছিল। যা শুনে অ্যানসেন্ট ওয়ান পুরো জিনিসটাই বুঝে যায়, কারণ স্ট্রেঞ্জ তাদের সবার থেকে বেটার, আর সেই যখন স্টোন কাউকে দিয়ে দিয়েছে মানে সে কিছু ভেবে চিন্তেই দিয়েছে। আর তাই অ্যানসেন্ট ওয়ান ব্রুসকে আবার তার স্মার্ট হালকে শরীরে পাঠিয়ে দেয় আর টাইম স্টোন তাকে দিয়ে দেয়। ওদিকে থ্যানোস নেবুলাকে তার স্পেসশিপে নিয়ে যায়, যেখানে অ্যাভিনোমো টেকের সাহায্যে নেবুলাকে পুরোপুরি স্ক্যান করে আর বুঝতে পারে এই 2014 নেবুলার স্মৃতির ওপর ভবিষ্যতের নেবুলার স্মৃতি রিরাইট হয়ে গেছে। থ্যানোস এখানে জানতে পারে সেই নেবুলা এখন মোরাগ প্ল্যানেটে আছে, তাই থ্যানোস এখন সেই ভবিষ্যতের নেবুলার মেমোরি দেখতে শুরু করে আর সেখানে ইনফিনিটি স্টোনের ব্যাপারে তথ্য নিতে শুরু করে। আর এখানেই থ্যানোস দেখতে পায় অ্যাভেঞ্জার্সদের। এরপর থ্যানোস এভিনেমোকে বলে মোরাগ প্ল্যানেটের দিকে নিয়ে যেতে। অপরদিকে অ্যাসগার্ডে ফ্রিগা কিছু অনুভব করে আর সে থেমে যায় আর তার সাথীদের এগিয়ে যেতে বলে। আসলে ভবিষ্যৎ থেকে আসা থর লুকিয়ে তার মাকে দেখছিল। ফ্রিগা এসে থরের সাথে কথা বলে। থর এমন ভাব দেখায় যে সে এই সময়েরই, কিন্তু ফ্রিগা তাকে বলে তুমি সেই থর না যাকে আমি জানি। আর সে বুঝতে পারে এই থর ভবিষ্যৎ থেকে এসেছে। অবশেষে থর কেঁদে ফেলে। ওদিকে রকেট জেন ফস্টারের রুমে লুকিয়ে প্রবেশ করে যাতে সে রিয়ালিটি স্টোনটি নিতে পারে, যেটি তখন জেনের শরীরে ইথারের রূপে ছিল। এদিকে থর তার মাকে সমস্ত ঘটনা জানায় যে কেন সে এখানে এসেছে বা সবকিছু। ফ্রিগা এটাও জানতে পারে যে হেরে যাবার ফলে থর অনেক ভেঙে পড়েছে আর তাই সে তাকে বোঝায়। এদিকে ততক্ষণে রকেট তার কাজ সম্পূর্ণ করে ফেলেছে আর গার্ডদের হাত থেকে বাঁচার জন্য দ্রুত দৌড়ে থরের কাছে আসে। এখানে থর তার মাকে বলতেই যাচ্ছিল যে আজকে তার মা মারা যাবে, কিন্তু তার মা নিষেধ করে। এদিকে রকেট তাকে রেডি হতে বলে কারণ তারা এবার ফিরে যাবে নিজের সময়ে, আর সেটাই ঠিক হয়। কিন্তু যাবার আগে থর নিজের মিউনিটটি নিয়ে নেয় আর তারপর ফিরে যায় নিজের সময়ে। অপরদিকে 2014 সময়ে পিটার কুইল মোরাগ প্ল্যানেটে পৌঁছেছে সেই অবটি উদ্ধার করতে, যেটার ভেতরে আছে পাওয়ার স্টোন। কিন্তু এবার রোডি আর নেবুলা আগে থেকে সেখানে লুকিয়ে বসেছিল। এরপর পিটার একটু এগিয়ে এলেই রোডি তাকে
মেরে অজ্ঞান করে দেয়। আর নেবুলা তার পকেট থেকে একটি টুল বের করে নেয় আর সেটার সাহায্যে সেই গুহাটির দরজা খুলে ফেলে যেটার ভেতরে অর্ব ছিল। এরপর তারা সেই অর্বটি উদ্ধার করে নেয় আর এবার ফিরে যাওয়ার পালা। তারা একসাথে বাটন প্রেস করে। টোনি চলে গেলেও নেবুলা যেতে পারে না, কারণ তার সিস্টেমে প্রবলেম করতে লাগে। সে গ্লিচ করে আর কোয়ান্টাম রিয়ালমে যেতে পারে না, আর সে সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায় আর তার সিস্টেম গ্লিচ করতে লাগে। ওদিকে 2014 নেবুলার চোখ থেকে আরো একটা ভিজুয়াল বের হয় যেটা থ্যানোস ও গামোরা দেখে, আর সেখানে থ্যানোস জানতে পারে থরের হাতে তার মৃত্যুর কথা। ওদিকে ততক্ষণে নেবুলার জ্ঞান ফিরেছে। সে তাড়াতাড়ি উঠে নাতাশার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে থ্যানোসের স্পেসশিপ সেখানে পৌঁছে যায় আর সে নেবুলাকে নিজের স্পেসশিপে তুলে নেয়। অপরদিকে ক্যাপ্টেন আমেরিকা সেপ্টার নিয়ে স্টার্ক টাওয়ার থেকে নিচে নেমে যায় টনি আর স্কটের কাছে, যেখানে টনি বলে তাদের প্ল্যান বরবাদ হয়ে গেছে আর তারা টেসরেক্ট পায়নি। তাই স্টিভ জিজ্ঞেস করে নেক্সট উপায় কি। যা শুনে স্কট রেগে যায়, কারণ তাদের কাছে একটি মাত্র সুযোগ ছিল আর সেটা তারা ব্যবহার করে ফেলেছে। আর তাদের কাছে এখন যে পিম পার্টিকেল আছে সেটা দিয়ে তারা কেবলমাত্র ফিরে যেতে পারবে, আর সেটা যদি আবার ব্যবহার করে ফেলে তাহলে তারা আর ফিরে যেতে পারবে না। যা শুনে টনির মাথায় একটি আইডিয়া আসে আর সে স্টিভকে বলে একটি সময়ের কথা যেখানে টেসরেক্ট আর পিম পার্টিকেল দুটো একসাথে ছিল, আর সেই সময়টা হচ্ছে 1970-এর নিউ জার্সির মিলিটারি বেস। স্টিভ টনিকে বিশ্বাস করে আর সেপ্টারটি স্কটকে দিয়ে ফিরে যেতে বলে, আর তারপর টনি আর স্টিভ ফিরে যায় আরো অতীতে। সে 1970-এ, ডেটটা হচ্ছে 4/7/1970, মানে 4 জুলাই 1970। কিন্তু যেহেতু আমেরিকানরা মাসটাকে আগে রাখে তাই এটা 7 এপ্রিল 1970 হওয়ার চান্সই বেশি। 1970-এ পৌঁছে স্টিভ একটি ক্যাপ পরে যাতে সে সবার থেকে লুকিয়ে থাকতে পারে, কারণ এই সময়ের স্টিভ মাত্র 27 বছর আগে বরফে গেছিল, যার মানে তাকে কেউ দেখলে হয়তো চিনে ফেলতে পারে। সেখানে একটু এগিয়ে গিয়ে একটি বেস চোখে পড়ে স্টিভের, আর সেটি সে টনিকে দেখায়, যেটা পরবর্তীতে আর্নিমজোলা সার্ভার রুম হবে। আর তাই এখানে টেসরেক্ট থাকার কথা, কারণ সেই সময় হাওয়ার্ড স্টার্ক টেসরেক্টের উপর এক্সপেরিমেন্ট করছিল, আর একই সাথে হ্যাংক পিমও শিল্ডে ছিল আর সে নিজের পিম পার্টিকেলের উপর এক্সপেরিমেন্ট করছে। তাই টনি এগিয়ে যায় টেসরেক্টটি নিতে আর স্টিভ যায় পিম পার্টিকেলের খোঁজে। টনি বেসের ভেতরে টেসরেক্ট খুঁজে ফেলে আর সেটি নিয়ে নিজের সুটকেসে ভরে নেয়। ঠিক তখন সেখানে হাওয়ার্ড স্টার্ক এসে হাজির। এবার নিজের চোখের সামনে বাপকে দেখলেই সব ছেলেই চুপ হয়ে যায়। আর টনির বাবা হাওয়ার্ড তো অনেক স্ট্রিক্ট ছিল। হাওয়ার্ড টনির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কে। উত্তরে টনি বলে সে MIT থেকে এসেছে, সে একজন ভিজিটার, আর নিজের নাম বলে হাওয়ার্ড পটস। এরপর তারা একসাথে সেখান থেকে বের হয়। অন্যদিকে হ্যাংক পিম নিজের ল্যাবে কাজ করছে, আর তখন তাকে স্টিভ ফোন করে আর তাকে মিথ্যা বলে ল্যাবের বাইরে নিয়ে যায়, আর তারপর নিজে যায় ওর ল্যাবে আর সেখান থেকে 4টে পিম পার্টিকেলসে তুলে নেয়। অন্যদিকে টনি আর হাওয়ার্ড লিফটে করে উপরে ওঠে আর সেখানে টনির সাথে হাওয়ার্ডের কথা হয়। এখানে টনি জানতে পারে মারিয়া স্টার্ক প্রেগনেন্ট, মানে এই সময়ে এখনো টনির জন্ম হয়নি। স্টিভ এখানে একটি রুমে যায় আর সেখানে সে নিজের ছবি দেখতে পায়। এটি আসলে তার জীবনের শুরুর দিনের ছবি, সেই শুরুর ট্রেনিং এর। আর সে এখন পেগি কার্টারের কেবিনেই প্রবেশ করেছে আর সেখানে সে পেগিকেও দেখতে পায়, কিন্তু পেগি তাকে খেয়াল করে না। অপরদিকে টনি হাওয়ার্ডকে বিদায় জানায় আর তাকে হাগ করে, আর টনি বুঝতে পারে সে তার বাবাকে যেমন ভাবতো সে কিন্তু আসলে তেমন না। সে তার ছেলেকে খুব ভালোবাসে যে এখনো এই পৃথিবীতে জন্মই নেয়নি। টনি খুব খুশি হয় আর তারপর সে স্টিভের কাছে যায় নিজের সময়ে ফিরে যাওয়ার জন্য। অন্যদিকে 2014 সালের গামোরা 2023-এ নেবুলাকে বন্দি করে থ্যানোসের শিপে। সেখানে নেবুলা গামোরাকে জানিয়ে দেয় যে থ্যানোস সোল স্টোন পেয়ে গেছে আর তাকে আরো কিছু বলতো, কিন্তু তার আগে সেই সময় নেবুলা এসে নেবুলাকে মারে আর তার কাছ থেকে পিম পার্টিকেল নিয়ে নেয় আর সেটা নিয়ে যায় থ্যানোসের কাছে। অন্যদিকে ওয়ার্মিরে তখন নাতাশার ক্লিন্ট পৌঁছে গেছে আর তারা গিয়ে পৌঁছায় সোল স্টোনের ঠিকানায়, যেখানে সেটার পাহারা রেড স্কাল করছিল। আর সে তাদের জানায় সোল স্টোন পেতে গেলে তাদের কি করতে হবে। যা শোনার পর তারা দুজন বসে ভাবার জন্য, আর দুজনেই চায় নিজেকে স্যাক্রিফাইস করতে যাতে অপরজন সোল স্টোন পেয়ে যায়, কিন্তু তারা চায় না অপরজন তার জন্য স্যাক্রিফাইস করুক। তাই ক্লিন্ট আর নাতাশা ফাইট করতে লাগে আর সবশেষে নাতাশা নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। অনেক চেষ্টা করেও ক্লিন্ট তাকে থামাতে পারে না। নাতাশা মারা যায় আর ক্লিন্ট পেয়ে যায় সোল স্টোন। এরপর তারা সবাই ফিরে যায় নিজেদের সময়ে, কিন্তু সেখানে বর্তমানে নেবুলা ফিরে না, তার বদলে ফেরে 2014 সালের নেবুলা। ক্লিন্টও ফিরেছে, কিন্তু সেখানে কেউ নাতাশাকে দেখতে পায় না। তখন তারা জানতে পারে নাতাশার স্যাক্রিফাইসের ব্যাপারটা। এই খবর শুনে সবাই দুঃখিত হয়, তাদের সাথে অ্যাভেঞ্জার্স আর তাদের সাথে নেই। এরপর টনি, স্মার্ট হাল্ক আর রকেট মিলে স্টোনগুলোকে টনির বানানো একটি গমলেটে লাগায়, যাতে সেটাতে করে স্ন্যাপ করে সবকিছু ঠিক করা যায়। থর এগিয়ে আসে স্ন্যাপ করার জন্য, কিন্তু কেউ তাকে স্ন্যাপ করতে দেয় না।
স্মার্ট হাল্ক বলে এটা তাকেই করতে হবে, কারণ এই স্টোনের ফলে থ্যানোস নিজেও আহত হয়ে গেছিল, তাই কেউ স্ন্যাপ করলে সে বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর তাই স্মার্ট হাল্ক এগিয়ে আসে। সেও জানে না এর পরিণাম কি হবে, কিন্তু যেহেতু এই স্টোনগুলো থেকে গামা রেডিয়েশন আসছে আর তাই হাল্ক ভাবে এটা তার কাজ, কারণ সে নিজেই গামা দিয়ে তৈরি। অন্যদিকে টাইম মেশিনের কাছে 2014 সালে নেবুলা এসে ব্রিজ খুলে দেয় যাতে তার সাথীরা সেখানে আসতে পারে, আর তাই হয় থ্যানোসের শিপ বর্তমানে চলে আসে। এদিকে ব্রুস কমপ্লেট পড়ে নেয়, তার পুরো শরীরে রেডিয়েশন ছড়াতে শুরু করে। অনেক ব্যথা পাবার পর সে অবশেষে স্ন্যাপ করে ফেলে, যার ফলে তার একটা হাতও ড্যামেজ হয়ে যায়। অবশেষে তারা জিতে গেছে। 5 বছর আগে যারা অদৃশ্য হয়ে গেছিল তারা সবাই ফিরে এসেছে। ক্লিন্টের স্ত্রী ক্লিনকে ফোন করে। স্কট বাইরের দৃশ্য দেখে, আর ঠিক তখনই থ্যানোসের শিপ থেকে তাদের উপর আক্রমণ করা হয়। স্কট সাথে সাথে নিজেকে শ্রিঙ্ক করে নেয়, কিন্তু বাকিরা ঠিকঠাক সেফ জায়গায় যেত তার আগেই পুরো অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টার ধূলিসাৎ হয়ে যায়। সবাই আলাদা আলাদা হয়ে আটকে যায়। নিচে একটি ধ্বংসাবশেষে স্মার্ট হাল্ক, রোডি আর রকেট আটকে। তাদের ব্যাপারে জেনে অ্যান্টম্যান সেদিকেই যায় তাদের বাঁচাবার জন্য, কারণ সেখানে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে যেখানে ক্লিন গিয়ে পড়েছে তার সেখানেই গমলেটটিও পড়েছে। ক্লিন সেটি তুলে নেয় আর পেছন ফিরে দেখে আউটরাইডার্সরা তার দিকেই আসছে, তাই সে সেখান থেকে তাড়াতাড়ি পালায়। বাইরে 2014 সাল থেকে আসা থ্যানোস সেখানে এসে হাজির হয়েছে। সে নেবুলাকে গমলেট খুঁজতে পাঠায়, আর শিপের ভেতরে বন্দি নেবুলা 2014 গামোরাকে সব ঘটনা জানায়। আর সব জানার পর গামোরা রাজি হয়ে যায় নেবুলার সাহায্য করার জন্য। অন্যদিকে শিল্ড নিয়ে টনি যায় স্টিভের কাছে। সে অজ্ঞান হয়ে গেছিল। এরপর শিল্ড হাতে স্টিভ তার কাছে গিয়ে দাঁড়ায় আর দেখে থর এক দৃষ্টিতে সামনে বসে থাকা থ্যানোসকে দেখছে। এখানে থর আবার নিজের গড ফর্মে আসে। এক হাতে স্টর্ম ব্রেকার নেয় আর অন্য হাতে মিউনিয়ার, আর তারপর তারা তিনজন গিয়ে লড়াই শুরু করে দেয় থ্যানোসের সাথে। অন্যদিকে স্টোনওয়ালা গমলেট নিয়ে ক্লিন কোনো রকমে আউটরাইডার্সদের থেকে নিজেকে বাঁচিয়ে অন্য জায়গায় যায়, আর সেখানে 2014 নেবুলা এসে তাকে বন্দুক দেখার গমলেটটি নিতে চায়। তখন গামোরা নেবুলা এসে তাকে থামতে বলে, কিন্তু সে শোনে না, তাই গামোরা তাকে গুলি করে মেরে ফেলে। ওদিকে বাইরে তারা তিনজন সমানে লড়াই চালিয়ে যায় থ্যানোসের সাথে, কিন্তু থ্যানোস অনেক শক্তিশালী। সে আয়রন ম্যানকে অজ্ঞান করে দেয় আর তারপর থরকেও আহত করে আর তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখন মিউনের তুলে নিয়ে এগিয়ে আসে ক্যাপ্টেন আমেরিকা, আর সে থ্যানোসকে মারে। কিন্তু শেষ পর্যন্ত থ্যানোস ক্যাপ্টেনের হাত থেকে মিউনিয়ার ফেলে দেয় আর নিজের ওয়েপন দিয়ে ক্যাপ্টেনের শিল্ডকে টুকরো টুকরো করে দেয়। এরপর থ্যানোস নিজের পুরো আর্মিকে ডেকে নেয় আর স্টিভ একাই সেই আর্মির সামনে দাঁড়ায়। আর ঠিক তখনই তার চারপাশে অনেক পোর্টাল খুলতে শুরু করে, আর ইউনিভার্সের বিভিন্ন জায়গা থেকে হিরোরা আসে তাদের সাহায্য করতে এই লড়াইয়ে। যেহেতু সবাই ফিরে এসেছে তাই ওয়াকান্ডা থেকে টিচালা আর তার পুরো আর্মি, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান সহ বাকিরা যারা টাইটানে ছিল, নিউ অ্যাসগার্ডিয়ান থেকে ভ্যালকাইরি আর অ্যাসগার্ডিয়ান আর্মি, স্কারলেট উইচ, পেপার পটসও একটি আর্মার পরে সেখানে হাজির। অ্যান্টম্যান জায়ান্টম্যান হয়ে হাতে স্মার্ট হাল্ক, রোডি আর রকেটকে নিয়ে এসে দাঁড়ায় সেখানে। এরপর শুরু হয় ইপিক ব্যাটল। টনির সাথে পিটারের আবার দেখা হয়। কুইন নিজের চোখের সামনে গামোরাকে দেখে আর সে অবাক, কিন্তু লড়াই এইভাবে বন্ধ হবে না বা শেষ হবে না। তাই স্টিভ জানায় স্টোনগুলোকে নিজের সময় পাঠাতে হবে, আর তাই কোয়ান্টাম ভ্যানটি চালু করতে স্কট আর হোপ সেখানেই যায়। এদিকে থ্যানোস যায় সেটি ধ্বংস করতে, কিন্তু তাকে আটকায় স্কারলেট উইচ আর তাকে ভালোই টক্কর দেয়। আর তখন শিপ তাকে মিসাইলে করে তাদের উপর আক্রমণ করা হয়। এই সময় স্পেস থেকে ক্যাপ্টেন মার্বেল এসে থ্যানোসের শিপটিকেই ধ্বংস করে দেয়, আর সবাই মিলে লড়াই চালিয়ে যায়। থ্যানোস সুযোগ বুঝে কোয়ান্টাম টানেলটি ভেঙে ফেলে, আর এই লড়াইয়ে সেই গমলেট তার কাছে চলে আসে। সে সেটি তুলতে যায়, তাকে আটকায় থর, ক্যাপ্টেন, টনি আর ক্যাপ্টেন মার্বেল, কিন্তু সে তাদের সবাইকে আহত করে দূর করে। তখন ডক্টর স্ট্রেঞ্জ টনিকে ইশারা করে দেখায় একটাই সুযোগ, আর তখন টনি গিয়ে গমলেটটি ধরে নেয় আর সমস্ত স্টোনকে নিজের স্যুটে নিয়ে নেয়, আর নিজের ন্যানো স্যুট তার হাতে গমলেটের মতন সাজিয়ে নেয় স্টোনগুলোকে। আর থ্যানোসকে হারানোর জন্য টনি স্ন্যাপ করে ফেলে, ফলে থ্যানোস সহ তার সমস্ত সাথীরা মিলিয়ে যায়। কিন্তু এই স্ন্যাপ টনি সার্ভাইভ করতে পারে না, সে মারা যায়। একজন সাধারণ মানুষ পুরো ইউনিভার্সকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে ফেললো, আর এটা দেখে সবাই দুঃখিত হয়। সবাই তার সামনে মাথা নত করে। একজন সর্সার সুপ্রিম, সুপার সোলজার, গার্ডিয়ানস, এলিয়েন, গড, কিং সবাই তার সামনে মাথা নত করে, কিন্তু গামোরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবাই নিজের ফ্যামিলির কাছে ফিরে যায়, তাদের সাথে দেখা করে, আর তারপর টনির ফিনারেলে হাজির হয় সবাই। টনিকে বিদায় জানিয়ে সবাই নিজের কাজে এগিয়ে যায়। থর ভ্যালকারিকে নিউ অ্যাসগার্ডের কিং বানিয়ে দেয়, সমস্ত দায়িত্ব তার কাঁধে দিয়ে দেয়, আর সে বেরিয়ে পড়ে গার্ডিয়ান্সদের সাথে। অন্যদিকে ব্রুস একটি কোয়ান্টাম টানেল বানায়, আর স্টিভ সমস্ত স্টোনকে ফেরত দিতে চলে যায়। কিন্তু এরপর সে আর ফিরে আসে না, সে অতীতেই থেকে যায় পেগির সাথে, আর এখন তাদের একটি বাচ্চাও আছে। কিন্তু এদিকে ব্রুস, বাকি আর স্যাম যখন দেখে যে ক্যাপ্টেন আর ফিরে আসছে না, তখন তারা সাইডে দেখে দূরের একটি বেঞ্চে কেউ বসে আছে।
স্যাম গিয়ে দেখে সে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা আর সে এখন বুড়ো হয়ে গেছে। এখানে স্টিভ স্যামকে একটি নতুন সিট দেয় আর তাকে নতুন ক্যাপ্টেন বানায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওটা বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।